রাতের খাবার হোটেলে সেরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যে হঠাৎ আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। পরপর কয়েকটা ভিডিও রিচ ডাউন হওয়ায় অনেকদিন ধরেই মনটা ভালো নেই। যা পাই তাই খাই নামে আমার একটা ফুড ব্লগিং চ্যানেল রয়েছে, ভালোই চলছিল, ভিউজ সাবস্ক্রাইবার সবকিছুই তরতর করে বাড়ছিল। কিন্তু হঠাৎ করে কেন যে চ্যানেলটায় ভিউজ আসা একেবারেই কমে গেল বুঝলাম না। তবে সে যাই হোক, ইউটিউবে এইসব ওঠানামা চলতেই থাকে। আর কাজটা আমার বেশ দারুণ লাগে। শহরে গঞ্জে ভালো খাবারের সন্ধান পেলেই ক্যামেরা নিয়ে সেখানে গিয়ে হাজির হই। কত নতুন অভিজ্ঞতা হয়। বেশ একটা এলোমেলো ভবঘুরে জীবন, নতুন নতুন স্বাদের খাওয়া দাওয়া। আর এটাই যদি হয় প্রফেশন, তাহলে একবার ডিপলি চিন্তা করে দেখুন তো, এর চেয়ে ভালো আর কিছু হতে পারে? গতকাল গিয়েছিলাম পাটশিমলার একটা রেস্টুরেন্টে। সেই ভিডিওই এখন এডিট করতে বসেছি। আজ দুপুর 1টায় এটা আপলোড হবে। দেখা যাক কি হয়। পাড়ার শেষের দিকটায় বিস্তীর্ণ ধানের ক্ষেত, তার ওপারে রেল লাইন। মন খারাপের বেলায় মাঝে মাঝে এখানটায় এসে বসি একা। দূর দিগন্ত রেখায় এখন দিনের শেষ আলোটুকু ছড়িয়ে রয়েছে লাল হয়ে। হিস হিস শব্দ করে একটা ট্রেন চলে গেল। এমন সময় মনটা কেমন উদাস হয়ে যায়। কিরে সিধু, এখানে বসে কি করছিস? আমার বন্ধু বিকাশ কখন এসে দাঁড়িয়েছে। ওর বাড়ি এর পাশেই, আমার পাশে এসে বসে পড়ল। কি রে, পুরনো অভ্যেসটা এখনো ছাড়িসনি নাকি? না রে, এখনো প্রায় আসি, তবে আগের মতো না রোজ রোজ আসা হয় না। হ্যাঁ, তুমি তো এখন সেলিব্রিটি মানুষ, তোমার এখন আর সময় কোথায়? আরে ধুর, কি যে বলিস। এই বিকাশ, মনে আছে আমরা এই ধানের আল দিয়ে প্রতিদিন বিকেলে রেল লাইনের ধারে চলে যেতাম? মনে না থাকার কি আছে, এই তো সেদিনের ঘটনা। কেন, আজকে আবার যাবি নাকি? না রে, তখন সব বন্ধুরা মিলে হই হুল্লোড় করতে করতে যেতাম। দুজনে ঠিক জমবে না। হ্যাঁ তা ঠিক। যাকগে, বলছি তোর চ্যানেলটাতে দেখছি ভিউজ আগের মতো হচ্ছে না, কেসটা কি রে? আরে ওই জন্যই তো মুডটা ঠিক ভালো নেই। আর হবে নাই বা কেন, এখন চারিদিকে সব ইউটিউবারের ছড়াছড়ি, আর ম্যাক্সিমাম সব ব্লগার, সবাই নাকি ফুড ব্লগার। হাতে ফোন তো আছেই, পাড়ার মোড়ে ফুচকার দোকানে গিয়ে হাই গাইস, এই যে আমাদের পাড়ার নিতাই কাকার স্পেশাল ফুচকা। এইভাবে এখন সবাই ফুড ব্লগার। এত কম্পিটিশন, কার ভিডিও কে দেখে বলতো? তাহলে কি করা যায় বলতো? নতুন কিছু ডিসকভার করতে হবে, বুঝলি? তুই এক কাজ কর, রায়পুরে নতুন একটা ক্যাফে হয়েছে। আরে ধুর, ক্যাফে অনেক আছে। আরে দাঁড়া দাঁড়া, কথা শেষ করতে দে। ওটা একটু অন্যরকম। একটা পোলট্রির ফার্ম বন্ধ হয়ে পড়েছিল গ্রামের মধ্যে, সেটাকে রিমডেলিং করে তৈরি হয়েছে ক্যাফেটা। আর তার সাথে সামঞ্জস্য রেখে সেই ক্যাফের মেনুগুলোও বেশ ইউনিক। তোর জন্য একটা ইউনিক কন্টেন্ট হবে কিন্তু, যাবি? হ্যাঁ অবশ্যই যাব। তাহলে আর দেরি করিস না, কালই বেরিয়ে পড়। ক্যামেরা সহ বাকি সরঞ্জাম রেডি করছিলাম রায়পুর যাওয়ার জন্য। এমন সময় টুং করে ফোনে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ ঢুকলো। ফোনটা হাতে নিয়ে মেসেজটা ওপেন করতেই দেখলাম একটা অদ্ভুত মেসেজ। তাতে সংক্ষেপে লেখা, We have seen your video. Come and review our hotel. If it possible today, we are ready to pay 10,000 rupees for one review video. Regards, Adi Munshi Hotel, Polashi beside Overbridge. আদি মুন্সি হোটেল নামটা আগে কখনো শুনিনি, তবে ভিডিও করার জন্য নগদ 10,000 টাকা দিতে চাইছে। আমার চ্যানেল এখনো অত বড় হয়নি যে কেউ ভিডিও করবার জন্য টাকা অফার করবে, তাও 10,000 টাকা। কিন্তু আজকেই যেতে বলছে। হয়তো আজ কোনো বিশেষ কিছু রয়েছে সেখানে। ভাবলাম রায়পুরের ক্যাফেতে তো কাল গেলেও চলবে, আগে আজ বরং পলাশিই বেরিয়ে পড়ি। চ্যানেল ডাউন হয়ে এমনিতেই টাকা পয়সা টানাটানি চলছে, 10,000 টাকা হাতে পেলে ভালোই হয়। পলাশি বাইকে যাওয়া যায় না, তাই ট্রেন ধরতে হলো। রানাঘাট থেকে যাত্রা শুরু করে মুর্শিদাবাদের কয়েকটা স্টেশন আগে পলাশি। ভিডিও করতে এই প্রথম এত দূর চলেছি। ইতিহাসের গন্ধ ছড়িয়ে আছে পলাশির প্রতিটা রঞ্চে রঞ্চে। আর এই তীব্র গরমের দুপুরে ট্রেনের ভেতর ছড়িয়ে আছে যাত্রীদের ঘামে ভেজা শরীরের গন্ধ। আমি মুখ ঘুরিয়ে জানলার দিকে তাকিয়ে বসে রইলাম। চোখ মেলে তাকিয়ে দেখলাম ট্রেনটা দাঁড়িয়ে আছে, কামরায় আমি একা। জানলা দিয়ে তাকিয়ে দেখলাম বেলা প্রায় শেষ হয়ে এসেছে। হাত ঘড়িতে দেখলাম বিকেল 4টে বেজে গেছে।
ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু এতক্ষণ কিভাবে ঘুমিয়ে থাকলাম? ধড়ফড় করে উঠে দাঁড়িয়ে প্ল্যাটফর্ম থেকে নেমে এলাম। সর্বনাশ, ট্রেনটা দাঁড়িয়ে আছে লালগোলা স্টেশনে। পলাশি ছাড়িয়ে 13টা স্টেশন চলে এসেছে। এতক্ষণ কিভাবে ঘুমিয়েছিলাম কে জানে। পাশে একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা বলছিলাম যে পলাশি যাবার ট্রেন এই 10 মিনিট আগে বেরিয়ে গেছে, পরের ট্রেন বাতিল আছে, তার পরের ট্রেন 1.5 ঘন্টা পরে। প্ল্যাটফর্ম থেকে নেমে এলাম। রাস্তা ধারে দেখলাম একটা অটোরিকশা দাঁড়িয়ে আছে। তাতে হেলান দিয়ে অটো চালক ফোন ঘাটছিল। বললাম, দাদা পলাশি যাবেন? পলাশি? সে তো অনেক রাস্তা। না না, যাব না। ভারী বিপদে পড়লাম। বাড়ি ফিরে যাবার ট্রেনও তো লেট, কিন্তু এত দূরে এসে ভিডিও না করেই ফিরে যাব, তা কি করে হয়? বললাম, দাদা যা ভাড়া চান পাবেন, চলুন না। অটো চালক একটু ভেবে তারপর বলল, ঠিক আছে, 600 টাকা লাগবে কিন্তু। রাজি হওয়া ছাড়া আর উপায় কি? বললাম, ঠিক আছে চলো। আদি মুন্সি হোটেলের সামনে এসে যখন নামলাম, তখন বিকেলের আলো নিভে এসেছে। একা একা মাথা তুলে দাঁড়িয়ে আছে আদি মুন্সি হোটেল। হোটেলের প্রতিটা ঘরেই আলো জ্বলছে। তার জানলার দিকে তাকালেই দেখা যায় ঝা চকচকে বিলাসবহুল হোটেল। এই জায়গায় এমন জিনিস বেমানান। যে নাম্বারটা থেকে মেসেজ করেছিল সেটাই ফোন করলাম। ওপার থেকে ভারী গলায় একজন জবাব দিল, হ্যালো, আদি মুন্সি হোটেল? হ্যাঁ নমস্কার, আমি যা পাই তাই খাই ইউটিউব চ্যানেল থেকে বলছি। হ্যাঁ বলুন। আপনারা মেসেজ করেছিলেন, আমি এসেছি, গেটের বাইরে দাঁড়িয়ে আছি। আচ্ছা আচ্ছা, আপনি ভেতরে আসুন। ভেতরে ঢুকে না চমকে পারা যায় না। চারিদিকে যেন আভিজাত্যের ঝলক খেলা করছে। ঝা চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন চারিদিক, তবে একটা উটকো পারফিউমের গন্ধে গাটা কেমন গুলিয়ে উঠছে এই যা। কিন্তু কোনো কাস্টমার নেই কেন? সামনেই দেখলাম এক ভদ্রলোক আমার দিকে এগিয়ে আসছেন। আমার কাছে এসে বললেন, নমস্কার, আমি আদি মুন্সি, আমি আপনাকে মেসেজটা করেছিলাম। আমিও হাত জোর করে পাল্টা নমস্কার জানালাম। কইরে নিতাই, স্যারকে একটু চা দে। আপনি বসুন, আমি একটু ভেতর থেকে ঘুরে আসছি এক্ষুনি। বলেই লোকটা ভেতরের ঘরের দিকে চলে গেল। আমি একটা চেয়ারে গিয়ে বসতেই ওয়েটার গোছের একটা ছেলে এসে চা দিয়ে গেল। আমি ধোয়া ওঠা গরম চায়ে চুমুক দিলাম। আহ, অপূর্ব চা। এমন অদ্ভুত সুস্বাদু চা আমি এর আগে কোনোদিনও খাইনি। চা শেষ করতেই সেই ভদ্রলোকটি আবার এলেন। বললেন, আচ্ছা, মোটামুটি সব রেডি আছে। আসলে আমাদের এটা বেসিক্যালি থাকবার হোটেল। যারা গেস্ট হয়ে আসে তাদের খাবার জন্যই শুধুমাত্র খাবার দাবারের ব্যবস্থা রাখা হয়েছে। এই জন্যই দেখতে এরকম ফাঁকা ফাঁকা লাগছে। আপনার ভিডিওতে আপনি মেনলি রুমগুলোকে ক্যাপচার করবেন, বুঝলেন কিনা? এতে যারা গেস্ট আছেন ওনাদের যদি আপত্তি থাকে? গেস্ট আর কোথায় থাকলে কি আর এরকম খারাপ অবস্থা ছিল না জানেন? একটা ঘটনার পর থেকে এমন বদনাম ছড়ালো যে কোনো ভিজিটার আর আসতে চায় না। এত টাকার প্রপার্টি এইভাবে মার খাবে। আপনার চ্যানেলের খুব সুখ্যাতি শুনেছি যে আপনি অনেক ছোটখাটো স্টার্ট আপকেও নাকি প্রতিষ্ঠিত করে দিয়েছেন। আরে না না, সে সাধ্য আমার আছে নাকি? আমি তো শুধু সত্যিটাকে আমার মতন করে মানুষের সামনে তুলে ধরি মাত্র। ব্যাস, ওতেই হবে। যাই হোক, আপনি তাহলে কাজ শুরু করুন। কিছু দরকার হলে আমাকে ডাকবেন। কাজ শেষ করে পেমেন্ট বুঝে নিয়ে হোটেল থেকে রাস্তায় নামতেই হঠাৎ ঝুপ করে বৃষ্টি নামলো মুষলধারায়। সেই সাথে মেঘের গর্জন, বাজ পড়বার তীব্র কান ফাটা আওয়াজ। না, কখন যে এত মেঘ করেছে টেরই পাইনি। আজকে সকাল থেকে আমার দিনটাই খারাপ। অবশ্য পকেটে কড়কড়ে 10,000 টাকাও তো ঢুকেছে, তাহলে খুব খারাপ বলা চলে না। হোটেলের মালিক ভদ্রলোকটি বললেন, অত দূরে যাবেন, এই দুর্যোগে আর রিস্ক নেবেন না। আজ রাতটা বরং এখানেই থেকে যান। ভেবে দেখলাম কথাটা ঠিক। রাতটুকু থেকে কাল সকালে বেরোনোই ভালো। রাতের খাবার হোটেলে সেরে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমের মধ্যে হঠাৎ, আমি যে তোমার, শুধু যে তোমার।
তোমার। একটা মেয়ে বড় মিষ্টি সুরে গান গাইছে। সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে, তাই ওটা নিয়ে আর বেশি মাথা ঘামালাম না। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লাম। मेरी चाहते तो फिजा में बहेगी, जिंदा रहेगी होके फना। ঘুম ভেঙে গেল। এবারে একটা পুরুষ কণ্ঠ, কিন্তু এবারে যেন অত দূর থেকে নয়, এবার যেন সেই গান ভেসে আসছে খুব কাছ থেকে। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। এবার দুজন মিলে একসাথে গেয়ে উঠল। দেওয়াল ঘড়িতে রাত 12:10। কারা এত রাতে গান গাইছে? এই হোটেলের কোনো পেইন গেস্ট? সে গানের সুরে এতই মাদকতা যেন ঘোর লেগে যায়। সেই গানের সুর যেন টানছে আমায়। দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। ভেসে আসা গান অনুসরণ করে হাঁটতে থাকলাম। সিঁড়ি বেয়ে টপ ফ্লোরে উঠে এসে দেখলাম গান গাইছে এক যুবক আর এক যুবতী। এবার গান থামিয়ে তারা কথা শুরু করলো। আমাদের আর একবার ভেবে দেখার দরকার ছিল কি? না তন্ময়, আমার আর কিছু ভাবার নেই। গানের জন্য তোমার হাত ধরে ঘর ছেড়েছি। ভেবেছিলাম এই দুনিয়ায় যোগ্যতাটাই আসল। ভুল ভেবেছিলাম। আমি বুঝিনি এই আলোর আড়ালে কি নোংরা, কি বিভৎস এই জগৎ। আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না। তবে তুমি কেন আমার জন্য তোমার জীবনটা নষ্ট করবে? এ তুমি কি বলছো সোনালি? তোমাকে ছাড়াই আমি ফিরে যাব? যে স্বপ্ন নিয়ে তুমি ঘর ছেড়েছিলে, আমিও তো সেই একই স্বপ্ন নিয়ে ঘর ছেড়েছি। 10 লক্ষ টাকা ঘুষ চাইলো জানোয়ারগুলো। এত অডিশন, রিয়েলিটি শোজ, সব মিথ্যে। তবে আমি হয়তো গান ছাড়াও বেঁচে থাকতে পারবো, কিন্তু তোমাকে ছাড়া অসম্ভব। বেশ, তাহলে চলো দুজন মিলে একসাথে মুক্ত হই। তারা দুজনেই ঝাঁপিয়ে পড়ল ছাদের ওপর থেকে। আমি নির্বাক দর্শকের মতন কেবল দেখে গেলাম এই মর্মান্তিক দৃশ্য। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার। কিন্তু গানটা এখনো কে গেয়ে চলেছে। আমার মনে হলো ঠিক আমার মাথার পেছনে কে যেন এসে দাঁড়িয়েছে। ঠিক একজন নয়, দুজন। নিথর হয়ে দাঁড়িয়ে থাকা শরীর দুটোর অস্তিত্ব আমি টের পাচ্ছি যেন। এবার তারা ফিসফিস করে বলে উঠল, সোনালি, এই তো সেই মিউজিক ডিরেক্টরটা না? এ এখানে কি করছে? তন্ময়, ওর নজর ছিল আমার শরীরের ওপর। ও আমাকে শরীরের বিনিময়ে সুযোগ দিতে চেয়েছিল। ওকে ছেড়ো না তন্ময়, ওকে ছেড়ো না। পেছন ঘুরেই দেখলাম একটু আগের দেখা সেই ছেলে মেয়ে দুজন। কিন্তু ওরা ফিরে এলো কিভাবে? আর এমন বিকট চেহারা, কি বিভৎস! এ তো মানুষ হতে পারে না। ওরা দুজনে নিষ্পলক হিংস্র দৃষ্টি নিয়ে এগিয়ে আসছে আমার দিকে। আমার আর কিচ্ছু বুঝতে বাকি রইল না। না 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 না, আমি মিউজিক ডিরেক্টর নই। তোমাদের ভুল হচ্ছে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আর এই তো জ্ঞান ফিরেছে। টেনশনে পড়ে গিয়েছিলাম বাইরে। চোখ মেলে দেখলাম কোথায় একটা যেন শুয়ে আছে। উঠে বসলাম। সামনে একটা ট্রাক দাঁড়িয়ে আছে, পাশে কয়েকজন লোক। আরে কে আপনি? গাড়ির ডালায় কখন উঠলেন? আর তাছাড়া গাড়ি লোড করার সময় তো দেখিনি। আকাশ থেকে টপকে পড়লেন নাকি? হোটেলের ছাদ থেকে এই তুলো বোঝাই ট্রাকটার ওপরে এসে পড়েছিলাম, তাই এ যাত্রায় প্রাণটা বেঁচে গেল। দিন তিনেক পরে আবার পলাশে গিয়েছিলাম আমার ক্যামেরা আর জিনিসপত্র ফেরত আনতে। তখন হোটেলের মালিককে সব ঘটনা জানাই। সব শুনে তিনি বলেন, এই জন্যই তো দাদা হোটেলটাকে আর কিছুতেই দাঁড় করাতে পারছি না। কলকাতা, মুম্বাই সব জায়গায় ঘুরেও ওদের এখানে এসেই মরতে হলো। ফেরার ট্রেনটায় তেমন ভিড় ছিল না। জানলা দিয়ে দূরের গাছপালার দিকে তাকিয়েছিলাম। বারবার শুধু কানে বাজছে তাদের সেই হৃদয় বিদারী গানের সুর। আমি যে তোমার,
শুধু যে তোমার, আমি যে তোমার। मेरी चाहते तो फिजा में बहेगी, जिंदा रहेगी होके फना। আমি যে তোমার, শুধু যে তোমার, আমি যে তোমার।